পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরিচালনায় দ্য বেঙ্গল ফাইল আরো একবার সংশয়ের মুখে যে সেই সিনেমাটা বাংলায় রিলিজ হবে কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাঙালি দেখতে পাবেন কিনা। হ্যাঁ, 100 বার পাবেন দেখতে। মানে খুব বিস্ময়কর একটা ঘটনা। পশ্চিমবঙ্গে এই বিষয়টাকে নিয়ে কিছু লোকজন অশান্তি পাকাবার চেষ্টা করছেন। এটা কি? বেঙ্গল ফাইলস কি নিয়ে? 1946 সালে ইতিহাসে এমন একটা ঘটনা ঘটে, দেশ ভাগের প্রাক্কালে বা ওই সময়, যেখানে অবিভক্ত বাংলা, মানে আজকে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে যেটা ছিল, কোনো বর্ডার কাঁটাতার তৈরি হয়নি। সেই সময় মুসলিম লীগ যারা চেয়েছিল, স্বাধীনতার সময় যখন ব্রিটিশ বিদায় নিচ্ছে, হঠাৎ করে তারা বলেছিল যে আমরা নাকি হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের আলাদা একটা দেশ চাই। আমাদের সবাইকে যন্ত্রণা দিয়ে মুসলিম লীগের কথায় কমিউনিস্ট পার্টির সমর্থনে তৈরি হয়েছিল পাকিস্তান। অজস্র মানুষ এদেশ থেকে সেদেশ, হিন্দুরা ওখান থেকে বিতাড়িত হয়ে চলে এসেছিলেন। এখানে যে মুসলমান মানুষ, যারাও হয়তো চাননি, কিছু মুসলিম লীগের নেতা এবং কর্মী তারা চেয়েছিল, সেই পরিবারগুলো পাকিস্তানে চলে গিয়েছে। এখানে একটা যন্ত্রণার কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, দাঙ্গা হয়েছিল, যা অবাঞ্ছিত এবং যন্ত্রণাতুর। সেই পশ্চিম পাকিস্তান, মানে আজকের দিনে যে দেশ পাকিস্তান, তাদের ওই মুসলিম লীগের আবার নজর পড়েছিল বাংলার উপরে। ভারতবর্ষের ম্যাপটা একটু ভেবে দেখবেন, কোথায় ওদিকে পাকিস্তান, তারা আবার চাইছে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান করতে, আজ যেটা বাংলাদেশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার এই পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের দাবি, সেটা তুল্য হচ্ছে মুসলিম লীগ, তার নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, এবং অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী ছিল মুসলিম লীগের আর এক নেতা হোসেন শাহ সুহরাওয়ার্দী। সেও চাইল যে এই ফাঁকে যদি অবিভক্ত বাংলা পশ্চিম পাকিস্তান হয়ে যায়, আমি হয়ে যাব প্রধানমন্ত্রী। এবং তাকে সমর্থন দিতে এগিয়ে এলেন, ঠিক যেমন আগে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য কংগ্রেসের বিরোধিতা করে এগিয়ে এসেছিল কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগকে সাপোর্ট করেছিল, ঠিক তেমনই খুব অদ্ভুত ভাবে এই অবিভক্ত বাংলাকে 1946 সালে ডিরেক্ট অ্যাকশন ডে, জিন্নার এই ডাকে, ধর্মতলায় মুসলিম লীগের ডাকা সভাতে, যেখানে হোসেন শাহ সুহরাওয়ার্দী উর্দুতে ভাষণ দিয়েছিলেন, সেই সভায় পূর্ব পাকিস্তানের পক্ষে সমর্থন দিতে তার মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং জ্যোতি বসু, কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। না, আমি বলছি এবার আমাকে বলতেই হবে, কারণ মানুষ ইতিহাসটা জানেন না। যে যে সরকারগুলো এসেছে পশ্চিমবঙ্গে, তারা ইতিহাস লুকিয়েছেন। আমার ইতিহাস, আমাদের ইতিহাস আমরা কেন জানবো না? এবং সেখান থেকে উর্দুতে এমন ভাষণ দেন হোসেন শাহ সুহরাওয়ার্দী, সেখানে মুসলিম লীগের যারা কর্মীরা ছিলেন, ওই উর্দুভাষী ভাষণ ভালো করে বুঝবেন, বাংলা জানা কোনো মানুষেরা হোসেন শাহ সুহরাওয়ার্দীর ভাষণ শুনে কিচ্ছু বুঝতে পারেনি। অর্থাৎ তার ভাষণ ছিল উর্দু ভাষী যারা মুসলিম লীগ এই দলের সমর্থক, যারা চাইছিল যে বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে, যার বিরুদ্ধে আজকের পশ্চিমবঙ্গ বা তদানীন্তন অবিভক্ত বাংলার সমস্ত মানুষ এক হয়ে বলেছিলেন আমরা ভারতেই থাকব, আমরা বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে দেব না। কিন্তু কমিউনিস্ট পার্টি তারা বলছিল না, পূর্ব পাকিস্তান হবে, তাই আমরা মুসলিম লীগকে সাপোর্ট করছি, অর্থাৎ কমিউনিস্টরা সাপোর্ট করেছিল। তো এই উর্দু ভাষণে তিনি এমন ভাষণ দিয়েছিলেন যে অস্ত্র নিয়ে মুসলিম লীগের সমস্ত বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল ধর্মতলা চত্বর থেকে কলকাতার বিভিন্ন দিকে, এবং পথে ঘাটে যেখানে হিন্দু মানুষকে পেয়েছিল, তারা কাঠ ফালা ফালা করে কেটেছিল হাজারে হাজারে। 3 দিন ধরে এই অত্যাচার চলেছিল। না, জ্যোতি বসু আক্রান্ত হননি, কারণ তিনি, তার কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের দাবি মেনে, জিন্নার দাবি মেনে, হোসেন শাহ সুহরাওয়ার্দীর দাবি মেনে এই বাংলাকে পূর্ব পাকিস্তান করবার দাবিতে সমর্থন জানিয়েছিল। তাই তাকে খুব সযত্নে ওই মঞ্চ থেকে
তাকে সেফ স্থানে পৌঁছে দেওয়া হয়, জ্যোতি বসু কমরেডদের কোনো ক্ষতি হয়নি। মারা গেলেন হিন্দুরা, কাটা হচ্ছিল সেই সময় গোপাল পাঁঠারা নিজেদের মা বোনেদের ইজ্জত বাঁচাতে, বাঙালিদের ফালাফালা করে কাটা হয়ে যাওয়া বাঁচাতে তারা দেওয়ালের মতো, প্রাচীরের মতো রুখে দাঁড়ালেন হাতে অস্ত্র নিয়ে এবং বললেন যে আমাদের একটা যদি হিন্দু মা বোনের গায়ে আঘাত পড়ে তাহলে ওদিকেও আলাদা লাশ পড়বে। তাই দাঙ্গা হয়নি, একপাক্ষিক একটা আক্রমণ হয়েছিল হিন্দুদের উপরে মুসলিম লীগের, এবং সেটাকে আটকাতে গোপাল মুখোপাধ্যায় তিনি তার বাহিনী নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। ঠিক এই ঘটনার কয়েকদিন পরে নোয়াখালীতে কোজাগরী পূর্ণিমার দিন রাত্রেবেলা পাকিস্তান পন্থীরা, অবিভক্ত বাংলার যারা আজকে বাংলাদেশে জামায়াতে ইসলাম, যারা শেখ মুজিবকে মেরেছিল যে কেন পাকিস্তান থেকে নতুন বাংলাদেশ তোমরা তৈরি করছো, আজ এই ভারতবর্ষে সাহায্য ছাড়া বাংলাদেশ জন্মাতো না। তো ফলত এই যে একটা রক্তস্নাত হিন্দু সমাজ ইতিহাস, তার যে ইতিহাস এটা তো মুছে ফেলবার নয়, এটা তো রয়েছে। এই ইতিহাস লুকিয়ে রেখে দিয়েছিল বহু লোক, কিন্তু আজকের দিনে গুগল চলে আসবার পর, ইন্টারনেট চলে আসবার পর, সেই সময়ের খবরের কাগজ যাবতীয় নথি তথ্য সব সত্যিটাকে ওপেন করে দিয়েছে যে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল 1946-এ। হিন্দুরা কেন পাকিস্তানে যাবে না, কেন পাকিস্তানকে, এই বাংলাকে পূর্ব পাকিস্তান বলে মেনে নেবে না, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জিরা অনেক বোঝাবার চেষ্টা করেছিলেন যে নেহেরুদের, যে এই ঘটনা ঘটতে দেবেন না, অনর্থ হয়ে যাবে। শুধু সেটা না, কেন এই তথ্যকেই, এই লুকিয়ে রাখা ইতিহাসকে কারা লুকিয়ে রেখেছে? এরপর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা এসেছিল কংগ্রেস, তারাই ইতিহাস লুকিয়ে রেখেছিল ইতিহাস বইতে। আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পড়ি, তো তাহলে আমরা গ্রেট ক্যালকাটা কিলিং, যে এই শব্দটা তো আমাদের কারুর শব্দ নয়, এটা মিডিয়া লিখেছিল তদানীন্তন। এই ডাক দিয়েছিল ডিরেক্ট অ্যাকশন ডে। জিন্নার এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছিল কি করতে হবে যারা পশ্চিমবঙ্গের, আজকের পশ্চিমবঙ্গের মানুষ যারা পাকিস্তান, পূর্ব পাকিস্তানে যাব না, পূর্ব পাকিস্তান মানবো না এই বাংলার মাটিকে বলে যারা প্রতিবাদ করেছিল, তাদেরই ভয় দেখাতে, শিক্ষা দিতে এই হত্যালীলা চালানো হয়েছিল। সেইটাকে, সেই ইতিহাসটাকে নিয়েই সিনেমা বানিয়েছেন তথ্যনিষ্ঠ এই বিবেক অগ্নিহোত্রী। তো তাতে এই ধরনের কথাবার্তা কেন এনারা বলছেন জানি না। সে সময় তো তৃণমূল দল ছিল না, তাদের তাহলে আজকে অসুবিধা হচ্ছে কেন?